ছোট থেকে বড়, নারী এবং পুরুষ ভেদে সবারই একটা কমন সমস্যার কথা কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি। সেটাই হচ্ছে প্রস্রাবে জ্বালাপোড়া। আমরা এই প্রস্রাবে জ্বালাপোড়া নিয়েই বিস্তারিত আজ আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত দীপা। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানে প্রস্রাবে জ্বালাপোড়া এবং এক্ষেত্রে কি করণীয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম ১৯৭২ সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং এনটিভির সকল কলাকৌশলী দর্শক এবং সকলকে শুভেচ্ছা। স্যার, রমজানে সাধারণত দেখা যায় পানি খাওয়ার পরিমাণটা একটু কম থাকে, যার জন্য প্রস্রাবে জ্বালা পোড়ার সমস্যাটা বেশি হয়। একটু যদি বলতে যে প্রস্রাবে জ্বালা পোড়া হওয়ার ক্ষেত্রে মূল কারণটা আসলে কি? রমজানের খাবারের প্যাটার্নটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যায়। আমরা সাধারণত সন্ধ্যার সময় ইফতারিতে কিছু খাবার খাই, অনেকেই রাতের দিকে তারাবি পরে একটু খাবার খেয়ে ভোর রাত্রে কেউ কেউ খায়, কেউ আবার খেতে পারেন না। তাই দেখা যাচ্ছে যে খাবারের যে প্যাটার্ন, সেখানে ইফতারের সময় অনেকে ভাজা ঝাল পোড়া খাবারগুলো খান এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের প্রস্রাবের জ্বালা পোড়া নিয়ে আমাদের কাছে প্রায়শই রোগীরা আসেন। এটি আসলে পানি শূন্যতা কিছুটা বলতে পারেন, যে পানির যেটা ইস্যু হয় সেটা তার চেয়েও বেশি ইস্যু হয় যে প্রস্রাবের যে অ্যাসিডিফিকেশনের মাত্রাটা, সেটা কিন্তু প্রস্রাবের মাত্রাটা সেটার তারতম্যের কারণে কিন্তু এই সমস্যাটি বেশি দেখা দেয়। এবং অনেকে ভুল করে আমাদের কাছে আসেন যে এই সময়ে বিশেষ করে নারী যারা তারা আসেন সাধারণত যে প্রস্রাবে কোনো ইনফেকশন হয়েছে কিনা সেই ব্যাপার নিয়ে আসেন, এবং তারা প্রায়শই বলেন যে স্যার আমরা সারা বছর ভালো থাকি এবং রমজানে আসলে আমাদের সমস্যাটা দেখা দেয়। তারা ভোর রাত্রে ঘুম থেকে ওঠা ফেরির সময় খেয়ে আবার অনেকে একটু ঘুমাতে যান, প্রায় দেখা যায় যে ৩-৪ ঘন্টার বেশি অনেকে রেস্টে থাকেন, তখন আর যে প্রস্রাব ধরে রাখার যে টেন্ডেন্সি, সেখান থেকেও কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনফেকশনের সম্ভাবনাটা আবার বেড়ে যায়। তাহলে এই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই খাবারের কারণেই এবং যে পানির যেটা শূন্যতা, ডিহাইড্রেশন, কারণ আপনি লং টার্ম সেটা পানি খাচ্ছেন, পান করছেন না, সেই কারণে কিন্তু আপনার এই জ্বালা পড়ার সংখ্যাটা কিন্তু অনেকাংশে বাড়ে এবং কিছু নিয়ম খাদ্যের অভ্যাস কিছু পরিবর্তন করলে সুস্থ হয়ে ওঠে। ইফতার থেকে সেহরি পর্যন্ত আসলে কত লিটার পর্যন্ত পানি গ্রহণ করলে, এবং তার পাশাপাশি আমরা যতটুকু জানি ইউরিন ইনফেকশনের সঙ্গে কিন্তু হাইজিনেরও একটা বিষয় রয়েছে। সো ওভারঅল যদি আমাদেরকে বলতেন যে এই প্রস্রাবে জ্বালা পোড়া বা ইউরিন ইনফেকশন থেকে কিভাবে আসলে আমরা মুক্ত থাকতে পারি। মানুষের নিয়মিত পানির পরিমাণটা 2 থেকে 2.5 লিটার পানি পান করার জন্য। আবার যারা বিশেষ করে বয়স্ক এলডারলি পুরুষ পেশেন্ট, যাদের বিশেষ করে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে পানিটাকে আমরা আবার কমিয়ে আনতে বলি। কিন্তু যাদের সাধারণত এই ধরনের রোগগুলো হয়, যে প্রায়শই প্রস্রাবে জ্বালা পড়া হয়, তাদের ক্ষেত্রে আমরা বলি যে 2 থেকে 2.5 লিটার পানিটা নিয়মিত পান করার জন্য। এবং ইফতারের সময় সে যদি রসালো খাবারগুলো খান, যদি জুস খান এবং ইফতারটা করার সময় ভাজা পোড়া খাবারগুলো কম খান, রাতে যখন ডিনার করতে যান সেই সময় যদি পানি বেশি পরিমাণে খান এবং ভোররাত্রে পানি খান, এই সব মিলিয়ে কিন্তু 2 থেকে 2.5 লিটার পানি খাওয়া সম্ভব এই সময়ের মধ্যে। তারপর একটা দীর্ঘ সময় সে পানি পান করতে পারছেন না, হয়তো সেটা যে কয়েক ঘন্টা থাকেন সেই কয়েক ঘন্টার ভিতরে আপনি পানি পান না করেও সে কিন্তু ভালো থাকতে পারেন। তার ইফতারের সময় বিশেষ করে যেটা খেজুর জাতীয় খাবার পরেই যদি জুস জাতীয় খাবার খায়, বিশেষ করে আনারসের জুস, ক্যানবেরি জুস, এগুলোতে কিন্তু জ্বালা পড়ার সংখ্যাটা কিন্তু অনেকাংশে কমে যাবে। এবং ফলের ভিতরে যেমন তরমুজ, সেটা খেতে পারেন, তরমুজের জুস করে খাওয়া যায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে, এবং পেঁপের জুস, পাপায়া জুস যদি খান, এবং ভাজা ঝাল পড়া বিশেষ করে বাইরে থেকে কিনে খাবার একটা অভ্যাস, বিশেষ করে রমজান মাসে এই জায়গাগুলো থেকে খাবারের পরিহার করতে হবে। প্রস্রাবে জ্বালা পোড়া সেই সাথে ইনফেকশনও একটা বিষয় রয়েছে, তো এটার মধ্যে আসলে পার্থক্যটা কি? প্রস্রাবের জ্বালা পোড়া যাদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশন হয়, তাকে আমরা বলি যে প্রস্রাবের জ্বালা পোড়ার সাথে ঘন ঘন প্রস্রাব হওয়াটা, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এবং জ্বর ভাব করা এবং কাঁপিয়ে কাঁপিয়ে জ্বর আসা, এই সিমটমগুলো সাধারণত, এই উপসর্গগুলো সাধারণত দেখা যায় যে যাদের ক্ষেত্রে প্রস্রাবে ইনফেকশন হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। এবং আপনি জানেন যে প্রস্রাব ইনফেকশনটা মেয়েদের একটু বেশি হয়ে থাকে, সেটা আপনার অ্যানাটমিক্যাল যে গঠনমূলক যে শারীরিক যে কাঠামো, সেই কারণে অনেকটা হয় এবং কিছুটা হাইজিনের কারণে হয়ে থাকে। এবং সেগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে এই উপসর্গগুলো যদি আপনি বাদ দেন,
তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা কি রমজানের ওই পানির শূন্যতা বা ওই অন্য কারণে যেটা জ্বালা পড়া হয়ে থাকে সেই কারণে হচ্ছে নাকি এটা ইনফেকশনের কারণে হচ্ছে। তার এই দুটো পার্থক্য কিন্তু আপনি করতে পারবেন এবং এই ব্যাপারে অবশ্যই আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া এবং আপনি সিম্পল যদি একটা ইউরিনের রুটিন এবং কালচার এক্সামিনেশন করেন তাহলে কিন্তু আপনি জানতে পারছেন যে এটা ইনফেকশনের কারণে হচ্ছে নাকি রমজানের ওই তার খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে সেটি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই পার্থক্যটা করতে পারলেই এবং চিকিৎসাটা সহজ হয়ে যায়। প্রস্রাবে জ্বালা পোড়া এবং ইনফেকশন কতদিন পর্যন্ত এই সমস্যাটা থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? আমি আপনাকে বলবো যে যাদের এই ধরনের সমস্যাগুলো হয়, হ্যাঁ, তারা পানিটা প্রথম দিকে পানিটা খায় কিংবা আমি যেই জুসের কথা বলেছি ক্যানবেরি জুস বা শরবত তারা একটু বেশি বেশি খেয়ে আসেন। কিন্তু তারা যেটা বড় ভুল করেন সেটা হলো তারা ফার্মেসিতে যেই ওই ফার্মাসিস্ট যারা থাকেন ওষুধ বিক্রি করেন তাদেরকে বলেন যে আমাদের এই সমস্যা হচ্ছে, তারা একটা অ্যান্টিবায়োটিক খেয়ে আমাদের কাছে আসে। সেই ক্ষেত্রে কিন্তু রোগটা নির্ণয় করা আমাদের জন্য খুব ডিফিকাল্টি হয়ে দাঁড়ায়। সুতরাং আমি মনে করি যে যাদের এই সমস্যাগুলো হয় উপসর্গ শুরু হওয়ার শুরুতেই তাদের একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তারা যদি মনে করেন যে না এটা তাদের ইউরিন ইনফেকশনের দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে তারা দেরি না করে ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং সেখানে গেলেই তারা স্বল্প ইয়েতেই কিন্তু আপনার খরচেই তার চিকিৎসাটা হচ্ছে এবং সে প্রথমে জানতে পারছেন যে তার এটা কি ইউরিন ইনফেকশনের জন্য হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়াগনোসিসটা হয়ে যাচ্ছে, কারণ আপনি জানেন ইউরিন ইনফেকশন কিন্তু অনেক সময় খুব মারাত্মক আকার ধারণ করে থাকেন এবং দেখা যায় যে প্রায়শই কিডনির ইনফেকশন হয়, সেখানে পাইলোনেফ্রাইটিস ডেভেলপ করতে পারে এবং অনেক সময় কিডনিকে যদি এরকম লং টার্ম যাদের ইনফেকশন থাকে শেষ পর্যন্ত কিন্তু আমাদেরকে অনেকের ক্ষেত্রে কিডনি স্যাক্রিফাইস পর্যন্ত করতে হতে পারে। সুতরাং সেজন্য আমি এরকমও দেখা আছে যে নর্মাল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসছেন, সেই পেশেন্টকে আইসিইউ পর্যন্ত যেতে হচ্ছে। তাহলে শুধু এই ধরনের ক্ষেত্রে আমরা মনে করি যে প্রথমেই আপনি যদি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যার থেকে আপনি কিন্তু অনেকাংশেই কিন্তু পরিহার পেতে পারেন। যাদের ক্ষেত্রে রিকারেন্ট ইউরিন ইনফেকশন হয় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করেছি যে সেই প্রিভিয়াস বা পুরনো প্রেসক্রিপশন অনুযায়ী নতুন করে যখন ইউরিন ইনফেকশন হয় তিনি যখন উপলব্ধি করেন যে প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে পুরনো প্রেসক্রিপশন দেখে সেই অ্যান্টিবায়োটিক কিন্তু তিনি আবারও গ্রহণ করছেন। এই বিষয়ে আপনার মতামত কি? রিকারেন্ট ইনফেকশন কিন্তু আপনার খুব জটিল রোগ একটি। সুতরাং সেক্ষেত্রে আমরা বলে থাকি যে এই ধরনের ক্ষেত্রে অবশ্যই আপনি কেন রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হলো, তার মানে সে প্রপারলি হাইজিনটা মেনটেন করছেন না, সেই হাইজিনটা মেনটেন করছেন না অথবা তার এই অ্যানাটমিক্যাল এরকম কোনো কিছু অ্যাবনর্মালিটি আছে অথবা ইউরিনারি স্টোন ডিজিজ থাকতে পারে, সেদন হতে পারে অথবা প্রস্রাব তার জমা থাকতে পারে, সেই কারণে কিন্তু তার এই রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে। সুতরাং রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মেইন কজ যেটা ইটিওলজিটা সেটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে যদি নির্ণয় করে রোগটাকে যদি আইডেন্টিফাই করতে পারেন এবং সেই অনুসারে যদি চিকিৎসা করতে পারেন তাহলে কিন্তু সম্ভব এই রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনকে প্রিভেন্ট করা। স্যার আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক ফিরে আসলাম বিরতি থেকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। স্যার রিকারেন্ট ইউরিন ইনফেকশন হওয়ার পেছনে অনেক ধরনের কারণ থাকতে পারে, সেটি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। দেখেন রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন সাধারণত আমরা অনেকগুলো কারণে হতে পারে। যাদের বিশেষ করে প্রস্রাব জমে থাকে এবং প্রস্রাব করার প্রবণতাটা তার অনেক কম, অনেকেই আছেন যে প্রস্রাব ধরে রাখেন, বিশেষ করে আমাদের যারা স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন তা মায়েরা যখন যান স্কুলে তারা দীর্ঘক্ষণ কিন্তু তাদের ওই অন্যদের বাচ্চাদের জন্য ওয়েট করছে এবং আমরা দেখেছি যে স্কুল গোয়িং বাচ্চা যারা তারাও কিন্তু একই কাজ করছে যে তারা কখন বাসায় যাবে তারা প্রস্রাবটা ধরে রাখছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাব ধরে রাখাই মিনস হলো যে ইনফেকশনের আপনাকে ইনভাইট করা, আবার আরেকটি ইনফেকশনকে ইনভাইট করা। এবং যাদের প্রস্রাব সরুনালিত হয়, যাদের প্রস্রাবটা জমা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে অথবা যাদের ধরেন যেটা আমি বলছিলাম যে স্টোন ডিজিজ যদি থাকে সেক্ষেত্রে হতে পারে, অন্যান্য নানাবিধ কারণে কিন্তু এই ধরনের হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই আইডেন্টিফিকেশন করতে হবে যে কী কারণে সেটি হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা ইউরিনের পরীক্ষার পাশাপাশি আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি, আলট্রাসোনোগ্রাম করে দেখি যে আমরা তার কী পরিমাণ প্রস্রাবটা জমা থাকে এবং সেক্ষেত্রে আমরা ইউরোফ্লোমেট্রি করে দেখি, ইউরোফ্লোমেট্রি করলে যে প্রস্রাবের তার গতিটা কীরকম সেটাকে সেখানে কোনো সমস্যা হচ্ছে কি না সেখান থেকে কিন্তু আমরা হতে পারি। এবং আপনারা জানেন যে আরও অনেক কারণে এরকম হয় এবং বিশেষ করে মেয়েদের যদি
বাথরুমের রাস্তার পানিটা যদি প্রস্রাবের রাস্তার দিকে বারবার চলে আচ্ছা। আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলো হয়ে থাকে। এবং তারা যে এবং বিশেষ মেয়েদের সময়- ক্ষেত্রে মনে হয় এই এডুকেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি জানাটা। গুরুত্বপূর্ণ। এবং আমরা কিন্তু এটা বলে থাকি যে বিশেষ করে যারা স্কুল গোয়িং, যারা স্কুলের বাচ্চারা আছেন, যারা একটু বয়স হচ্ছে ক্লাস 5-6 পরেই, বিশেষ করে মেয়েদেরকে এই ব্যাপারে ক্লাসেই কিন্তু এদেরকে এটা লার্নিং করা উচিত, টিচিং করা উচিত। এবং আপনাদের তারা যদি এটা জানতে পারেন যে কী কারণে হচ্ছে, তাহলে কিন্তু তারা এই ধরনের কাজগুলোকে তারা বিরত থাকবেন, এবং সেক্ষেত্রেই আপনি দেখা যাবে যে ইউরিনের ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনাটা কিন্তু অনেকাংশে কমে আসবে। প্রোস্টেট গ্ল্যান্ড যাদের বড় হয়ে যায় তাদেরও কিন্তু প্রস্রাবের জ্বালা পোড়ার সমস্যাটা হয়ে থাকে। তাদের ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা কি হতে পারে বা কি করণীয়? ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, একটা যে অল্প বয়সের বাচ্চাদের কিন্তু এটা হতে পারে, বিশেষ করে যে ফাইমোসিস ডেভেলপ করে যাদের, সেক্ষেত্রে প্রস্রাব জমা থাকে, সেক্ষেত্রে হতে পারে। কিংবা বড় মিডল এজ যারা আছেন, তারা আপনারা জানেন যে প্রায় ইউরিথ্রাইটিস ডেভেলপ করে, এবং তাদের মাল্টি এক্সপোজারের কারণে তাদের এই সেক্ষেত্রে দেখা যায় যে তাদের প্রস্রাবের রাস্তায় পুঁজ যায়, এবং সেক্ষেত্রে তাদের ইনফেকশন হয়ে থাকে। এবং বড়দের ক্ষেত্রে দেখা যায় যে যাদের প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট থাকে, তাদেরও কিন্তু এই প্রস্রাবটা কিন্তু ঘন ঘন প্রস্রাব হয়, এবং পিভিআর বেশি থাকে, প্রস্রাবটা মূত্রথলিতে বেশি জমা থাকে, সেক্ষেত্রে কিন্তু রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। তাহলে আমাদের যেই যার যেই কারণে হচ্ছে, সেই কারণটাকেই আপনাকে কিন্তু রিমুভ করতে হবে। এবং বড়দের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ডের কারণে যদি ইনফেকশন হয়ে থাকে, লোয়ার ট্র্যাক্ট সিমটম ডেভেলপ করে বারবার, সেক্ষেত্রে আমাদের যে চিকিৎসা, মেডিকেল থেরাপি যেটা আমরা দিই, আচ্ছা। আসলে সেই মেডিকেল থেরাপি দিলে যদি সে ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ। যদি ভালো না হয় এবং আরও কিছু কাজ থাকে, যেমন কমপ্লিকেশন ডেভেলপ করে, সেক্ষেত্রে কোনো সময় দেখা যাচ্ছে যে রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হয়, সেখান থেকে স্টোন ডিজিজ ফর্মেশন হয়, বা হার্নিয়া ডেভেলপ করতে পারে। আচ্ছা। সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন বলি যে সেটাকে সার্জারির প্রয়োজন হতে পারে। সার্জারির পরবর্তী সময়টাতে অনেকেরই প্রশ্ন থাকে যে আমি সার্জারি করলাম, এখন কি আমি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবো কিনা? স্বাভাবিকভাবে আমরা বলি যে একটি কমপ্লিকেশন হলেই তো আমরা সাধারণত সার্জারিতে যেয়ে থাকি। সার্জারিতে যাওয়ার উদ্দেশ্য তো সেই জন্য তার স্বাভাবিক লাইফটাকে আগের মতো অনেকাংশে নিয়ে আসা, আচ্ছা। এবং সেটা হয়। এবং সেটা কিন্তু আপনি অনেক দিন ভালো থাকেন। এবং কিছু কিছু ক্ষেত্রে তো ধরেন যে প্রোস্টেট গ্ল্যান্ডের যদি আপনি অপারেশন করেন, সেক্ষেত্রে সেটাও কিন্তু এক সময় কিন্তু অনেক দিন ভালো থাকেন, এবং আবার সেটা কিন্তু এনলার্জমেন্ট হতে পারে। এবং সেটা ন্যাচারাল ওয়েতেই হয়, এটা কিন্তু এরকম কারণ না যে সার্জারির কারণে সেটা হয়েছে, ব্যাপারটা তা নয়। এবং আপনি যাদের স্ট্রিকচার ইউরোথা ডেভেলপ করে, তাদের ক্ষেত্রে কিন্তু আবার রিকারেন্ট স্ট্রিকচার ডেভেলপ করতে পারে, সেটাও কিন্তু আপনার ন্যাচারাল কারণে হয়ে থাকে। এবং সেটা আমরা কিছু নিয়ম কারণ বলে দিই, যদি সেই নিয়মটা নিয়মিত ফলো করে না করেন, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু আবার ডেভেলপমেন্ট হতে পারে। তবে এটা কিন্তু সার্জারি করার কারণে তার যে ওই সমস্যাটা আবার হচ্ছে, ব্যাপারটা তা না। সুতরাং সার্জারি তার যেই করুক না কেন, সার্জারিটা সে আন্তরিকভাবেই করেন, সে প্রপারলি সেই চিকিৎসাটাই দিয়ে থাকেন। কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে যে প্রোস্টেট গ্ল্যান্ড যদি এনলার্জমেন্ট হয় একবার, তার কিন্তু হতে পারে। আবার যদি স্টোন ডিজিজ, যার একবার স্টোন হয়, তার কিন্তু সারা জীবন তার কিন্তু স্টোন হতে পারে। সুতরাং সেক্ষেত্রে আপনি স্টোনের একবার চিকিৎসা করলেন, আবার কিছুদিন পরে দেখা গেলো যে রিকারেন্ট স্টোন ডিজিজ নিয়ে সে কিন্তু আমাদের কাছে আসলেন। তখন সে কিন্তু বলেন যে স্যার, আমি তো 2 বছর আগে অপারেশন করলাম, আবার কেন আমার এটা হলো, বা 4 বছর আগে আমি অপারেশন করেছি, আবার কেন হলো। তা এটা এই জন্য ডাক্তারদেরকেও কিন্তু প্রপার কাউন্সেলিং রোগীকে করতে হবে, এবং তাকে বুঝিয়ে বলতে হবে যে আপনার এই রোগটা হয়েছে, আপনার এই চিকিৎসা, তবে এই রোগটা কিন্তু আবারও আপনার ভবিষ্যৎ হতে পারে, সেই জন্য আপনাকে এই ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে, এই ধরনের নিয়মাবলী আপনাকে চেঞ্জ করতে হবে, এবং এই ধরনের খাবার এবং আপনাকে খেতে হবে। ফলোআপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিন নিয়মিত আয়োজন, কি খাবেন, কেন খাবেন, এই সেগমেন্টে। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ইউরিন ইনফেকশন জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায়, সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক। এই ইউরিন ইনফেকশন জনিত সমস্যায় যদি আপনি সমাধান না নিয়ে আসেন, সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো, যেই খাবারগুলো যদি আপনার প্রস্রাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে, বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। সবার প্রথমে যদি বলতে হয়, যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয়, তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে, কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণে পানি পান করেন। এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে।
নিয়মিত 10 থেকে 12 গ্লাস পানি শুধু পান করলে হবে না, পাশাপাশি বিভিন্ন ফলের জুস, ডাবের পানি, তরল বিভিন্ন খাবার, সুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানির রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে। এর পরবর্তীতে যদি বলতে হয়, বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলোর কথা বলে থাকি। তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে, জিরা হতে পারে বা আদা হতে পারে। এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন, তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে। কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন। প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। যেমন সেটি পাউরুটি হতে পারে, সেটি পাস্তা হতে পারে, বা বাইরে থেকে কিনে নিয়ে আসে বিভিন্ন ধরনের বার্গার, স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে, এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। টেস্টিং সল্ট, ক্যাচআপ, এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন জনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে। লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, দুম্বার মাংস, এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে। আর ইউরিনারি ট্র্যাক ইনফেকশন জনিত সমস্যা আমরা সবসময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে, কেননা অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন, তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য। এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয়, যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে। আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন জনিত সমস্যা হয়, তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না। স্যার, প্রস্রাবে জ্বালা পড়া, প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া, যে কোনো ধরনের সার্জারির ক্ষেত্রে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, সেই নিয়ম কানুনগুলো যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। আমরা যাদের ইউরিনারি ইনফেকশন হয় তাদেরকে আমরা যদি বলে থাকি যে বারবার যে যেন প্রপার হাইজিনটা মেনটেন করা, যেটা আমি বলছিলাম, আচ্ছা। যে বাথরুমের রাস্তার পানিটা যেন প্রস্রাবের রাস্তার দিকে না চলে আসা, কিংবা তারা যে বিশেষ সময় যে স্যানিটারি প্যাড ইউজ করে সেটাকে লম্বা সময় না রাখা, এবং প্রস্রাব যখন ধরে ঘন ঘন প্রস্রাব করা, এবং সেই প্রস্রাবটা কিন্তু যেন আটকে না রাখা, জমাইয়ে না রাখা, তাহলে কিন্তু আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনাটা কিন্তু রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনাটা কিন্তু অনেকাংশে কমে যায়। এবং যাদের স্টোন ডিজিজ হয়ে থাকে, যাদের পাথর হয়ে থাকে, তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে কিছু খাবারের অভ্যাস পরিবর্তন করা, যে সেক্ষেত্রে আমরা বলি যে বেশি বেশি পরিমাণে পানি খাওয়া, এবং স্টোন ডিজিজ হলে কিন্তু আমরা বলি যে 2.5 থেকে 3 লিটারের উপরে পানি খাওয়ার জন্য। এবং সেখানে আমরা কিছু খাবারের কথা বলি, যেমন মাটির নিচে যে সকল শাকসবজি হয়, যেমন ধরেন যে আলু ছাড়া মিষ্টি আলু, কচু, শালগম, এগুলো গাজর, এগুলো মাটির নিচে হয়, এই ধরনের খাবারগুলোকে আমরা বলি যে পরিহার করার জন্য। এবং রেড মিট যেটা আমরা বলি যে গরু, খাসি, এগুলোকে আমরা বলি যে এটা কম খাওয়ার জন্য। এবং বিশেষ করে গুঁড়ো মাছের হাড় কিংবা পালং শাক, পুঁই শাক, এগুলোকে আমরা বলি যেন না খাওয়ার জন্য। এই ধরনের খাবারগুলোকে যদি আপনি পরিহার করেন এবং পানি বেশি পরিমাণে খান এবং আপনার প্রস্রাবকে জমিয়ে না রাখেন, সেই ক্ষেত্রে রিকারেন্ট স্টোন ডিজিজের সেটাও কিন্তু আপনি অনেকাংশে একটা কমে আসার সম্ভাবনা থাকে। এবং যদি বারবার হয় সেক্ষেত্রে আমরা কিন্তু বলি স্টোন অ্যানালাইসিস করার জন্য, এবং সেক্ষেত্রে কিন্তু স্টোন অ্যানালাইসিস করলেও কিন্তু কী কারণে স্টোনটা হচ্ছে সেইটা যদি আমরা জানতে পারি, সেই অনুসারে কিন্তু আমরা ওষুধটা প্রয়োগ করতে পারি। আর যদি প্রোস্টেট গ্ল্যান্ডের কথা বলেন, সেই প্রোস্টেট গ্ল্যান্ডে আমরা বলে থাকি যেন তার চিকিৎসাটা যেন প্রোস্টেট গ্ল্যান্ড আমরা যে মেডিকেল থেরাপি দেই, সেখানে যদি সে ভালো হয়ে যায় তো ভালো, আর যদি ভালো না হয়, যদি সার্জারির প্রয়োজন হয়, সেই সার্জারি করার পরে যেন আমরা তাকে কিছু নিয়ম কানুন বলি। সেই নিয়মের ভিতরে যেমন ধরেন যে পানিটাকে কম পরিমাণে খাওয়া এবং প্রস্রাবকে জমে না রাখা, সেই ধরনের যদি সে যদি নিয়মটা মানতে পারে বা স্ট্রাকচার ডেভেলপমেন্ট করলো, তো আমরা যেটা বলে থাকি যে সিস প্রোগ্রামকে নিয়মিত রাখা, যে ক্লিন ইন্টারমিটেন্ট সেলফ ক্যাথেটারাইজেশন যেটা করা, সেটা যদি সে নিয়মিত করতে পারেন, তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে এই যে রিকারেন্ট স্ট্রাকচার হওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু আপনি অনেকাংশে একটা কমে আসার সম্ভাবনা থাকে। অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকলকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে।
আমাদের ডে বাই ডে সার্জারি যে পরিবর্তন হচ্ছে, আগের যেই চিরাচরিত সার্জারি যে সিস্টেম, সেখান থেকে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড পুরো পৃথিবী সরে আসতেছে, এবং এই পরিবর্তনটা আমাদের মতো দেশেও হচ্ছে। এটাই আসলে আলোচনার মেইন ব্যাপার। এখন আপনি সার্জারি করতে গিয়ে আপনি একটা পেটের একটা সার্জারি করবেন, আপনি একটা বড় কেটে একটা অপারেশন করবেন, নাকি একটা মিনিমাইজ ছোট একটা হোল করে ছিদ্র করে শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট ইন্ট্রোডিউস করে আপনি অপারেশন করবেন, হুইচ ওয়ান ইজ বেটার? এইটা নিয়েই আমাদের যেই চেঞ্জ, এই চেঞ্জে আমরা কি উপকৃত হচ্ছি, এবং মেসেজটা টুয়ার্ডস মাই লোকাল পিপল, আমার সাধারণ মানুষের কাছে মেসেজটা দিতে হবে যে আপনি আগের অপারেশনে কিভাবে বেনিফিটেড হচ্ছেন আর এখনকার অপারেশন পদ্ধতিতে আপনি কিভাবে বেনিফিটেড হবেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।